300 ক্লাব যারা অংশগ্রহণ করেছে, দেখুন খেলায় কেউ যদি কেউ হারে, কিন্তু খেলায় হারবো বলেই তো হারটা আছে, জিতবো বলেই তো জিতটা আছে। এটা হার্ডলি ম্যাটার করে আমি জিতলাম বা হারলাম, আমি তো চেষ্টা করলাম, আমি খেললাম। কখনো কিছু ক্লিক করে কেউ জিতে যায় কেউ হেরে যায়, এটা কোনো ম্যাটার না। কিন্তু খেলাটাই খেলার মতো করে খেলতে হবে, তবেই তো শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। সুতরাং আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই মঞ্চ থেকে আমরা সিম্বলিক করেছি, বাদ বাকিটা বাইরে দিচ্ছে 300টি ক্লাব যারা এই সুন্দরবন অঞ্চলে খেলাধুলায় অংশগ্রহণ করেছে, 14টি মহিলা ক্লাব, তাছাড়াও জেলার আরো প্রায় 400 ক্লাব, অর্থাৎ 314 এবং আরো 400 ক্লাব, তাদের সবাইকে সাম্মানিক 25,000 টাকা করে আমরা দিচ্ছি। এবং এই টাকা চলেও এসছে, ফাইন্যান্স ক্লিয়ারও করে দিয়েছে, যারা খেলাধুলা করেছেন প্রত্যেকেই পাবে। এছাড়াও ইন্ডিভিজুয়াল আপনারা জানেন আমরা সকলকে জার্সি দিয়েছি, আমরা সকলকে কেউ ট্রাকস্যুট বলেন, কেউ বা জ্যাকেট বলেন, সেগুলো আমরা দিয়েছি এই কারণে। এবং আমি সুন্দরবনের সবাইকেও বলি যারা খেলাধুলায় অংশগ্রহণ করছেন, ভালো কাজ করছেন, এলাকায় একটু ভালো রাখবেন, কেউ যদি কোনো অপরাধ করতে না পারে লক্ষ্য রাখবেন। আপনাদের আস্তে আস্তে আপনাদের ভবিষ্যৎ আমরাই গড়ে দেব। জঙ্গল মহলে আমার একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি আছে, আমরা অলরেডি 10,000কে চাকরি দিয়ে দিয়েছি ওখান থেকে, এবং আরো 5,000 আমাদের প্রসেস চলছে। এইভাবে আপনাদের এখানে যারা মেয়েরা খেলাধুলা করছেন বা ছেলেরা, তারা সত্যি ফিট, ফিজিক্যালি ফিট, আর আমাদের ম্যান পাওয়ারের অভাব আছে। টাকা নেই হাতে, মাইনে দিতে গেলে তো ক্যাশ টাকা লাগে, প্রবলেমটা সেখানে। আপনারা জানেন আমার ভাই বোনেরা, এটাকে একটু এদিকে দিলাম, এই সরি, আপনারা জানেন আমার ভাই বোনেরা কখনো কখনো ওই এটা ওডিএমটা তুলে, হ্যাঁ, আর কখনো কখনো আপনারা জানেন যে ইচ্ছে থাকলেও কতগুলো পর ব্যাপার আছে। বিশ্বাস করুন, আমি এখনো মনে করি যে আরো কিছুদিন আগে, আরো কয়েক বছর আগে দায়িত্ব পেলে হয়তো বাংলার মানুষের জন্য আরো অনেক কাজ আমরা আরো কিছু কাজ করতে পারতাম। কিন্তু আমার প্রবলেম একটা, এটা আমার প্রবলেম নয়, বাংলার মানুষের দুর্ভাগ্যই বলুন আর সৌভাগ্যই বলুন। মনে রাখবেন যে আমরা যখন ক্ষমতায় আসি, আমি বুঝতে পারিনি এত বড় ডিজাস্টার। 2,03,000 কোটি টাকার দেনা, কল্পনা করতে পারছেন? একটা মানুষ যদি ব্যাংক থেকে 5,000 টাকা দেনা নেয়, লোন নেয়, তাকে শোধ করতে হয়, নাহলে তার সম্পত্তি ক্রোক করে। আর আমার আগের বন্ধুদের জমানায় বামফ্রন্ট সরকারের আমলে 2,03,000 কোটি টাকার মতো দেনা করেছে, প্লাস আরো কত কর্পোরেশন এবং অথরিটি আছে তার থেকেও ঠিক ঠিকানা নেই, হিসেবই নেই। চাকরি দিয়েছে ইলিগালি, হিসেবই নেই, শুধু ক্যাডার ঢুকিয়েছে, কোথাও কোনো হিসেব নেই, অডিট নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। জানেন সিপিএম এর কি টার্গেট ছিল? সিপিএম, কংগ্রেসই বলুন আর বিজেপি বলুন, এদের টার্গেট ছিল সিপিএম এর ক্যাডার ছাড়া কেউ তো ওখানে ঢোকেনি গত 35 বছর ধরে, 2-1 ছাড়া। 2, কাগজপত্র হারিয়ে দাও, ফেলে দাও, নষ্ট করে দাও। মমতা ব্যানার্জিরা যদি আসেও, সরকারের টাকা নেই, ম্যান পাওয়ার নেই, ওটা কমরেডদের আতুর ঘর করে রেখে দিয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি আসবে আর চলে যাবে, চালাতে পারবে না। কিন্তু ওরা জানে না, আমি যেটা সবসময় বলি, যে আমাকে কেউ চমকালে আমি গর্জাই, আর আমাকে কেউ ধমকালে আমি বর্ষাই। আর আমি জনগণের মুখ চেয়ে সমস্ত চড়াই উতরাই পেরোই কাজের মধ্যে দিয়ে। তাই 1 বছর 7 মাস কেন্দ্রীয় সরকার, মনে রাখবেন, আগেও যেটা কমিটমেন্ট করে গিয়েছিলেন যে হ্যাঁ এটা তো তোমাদের দোষ নয়, তোমরা তো নতুন এসছো। আমাদের সরকারের রাজস্ব ইনকাম গ্রাম বাংলা, আমি মনে করি সাগরের ছেলে মেয়েরা সবচেয়ে বেশি এডুকেটেড, তাদের এডুকেশন রেট ইজ ভেরি হাই। বাঁকুড়া, মিদনাপুর, পূর্ব সাগর, এসব জায়গায় অন্যান্য অঞ্চল থেকেও ঘরে ঘরে এখানে কিপিএমে বিএড পাওয়া যায়। এবং আজকে যে সংখ্যালঘুদের জন্য আমরা তুলছি, তাদের হায়ার এডুকেশন লোন দিচ্ছি, যাতে তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আইএস হতে পারে, আইপিএস হতে পারে, প্রফেসর হতে পারে। সেরকম আমরা গরিব ছেলে মেয়েদের আরো অনেক লোন দিই। আমরা এবছরে এই
দক্ষিণ 24 পরগনার প্রায় 1,25,000 ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ মানে স্পন্সর করে স্টাইপেন্ড দিচ্ছি। সংখ্যালঘু সংখ্যাটা আরো আলাদা, আরো অনেক বেশি। বন্ধু, আমি বললাম এই কারণে, আমার হাতে আমি চাই না, ভিক্ষে চাই না। জানেন তো, এক ধরনের মানুষ আছে মুখ ফাটে, মুখ ফাটে তো মুখ ফাটে না, ঘরে খাবার নেই কিন্তু কাউকে বলতে পারে না আমার খাবার নেই, দুটো খেয়ে দেবেন। কেউ যদি তাকে খেতেও দেয়, সে এসে বলে না 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 ঠিক আছে আমার আছে, ঠিক আছে চলে যাবে। এটা হচ্ছে মধ্যবিত্ত লোকের সবচেয়ে বড়, মনে রাখবেন, অভিমান। আর আমি তো এই মাটিরই মেয়ে, এই মাটিরই সন্তান, এই মাটিতেই জন্মেছি। আর সারা জীবন তো আমেরিকা, ইটালি আর রাশিয়া করে বেড়াইনি, এইখানেই থেকেছি। সুতরাং একটা কথা আমি বলতে পারি, আমরা বলেছি বারবার, তোমাদের আমাদের বেঙ্গলকে স্পেশাল প্যাকেজ দিতে হবে না। আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। এক্সট্রা মানিও দরকার নেই। সব রাজ্য যে টাকা পায়, সেই টাকাটা আমার রাজ্য থেকে তুমি কেটে নিচ্ছ কেন? ধরুন আপনার বাড়িতে একজন ভাই চাকরি করে গভর্নমেন্ট অফিসার, সে মাসে 25,000 টাকা মাইনে পায়। সরকার যদি তার 25,000 টাকাটাই কেটে নেয়, তাহলে সে চাল কিনবে কোথা থেকে আর চুলো বানাবে কোথা থেকে? চাল চুলো দুটোই থাকবে না। এরা কি করছে শুনুন, আমাদের রাজস্ব পশ্চিমবঙ্গে সবকিছু নিয়ে আমাদের একটা, ধরুন আপনাদের যেমন চাকরি করলে মাসে আমি এই টাকাটা পেলাম, আমি এইটা ডাক্তারের জন্য রাখলাম, এটা টিচারের জন্য রাখলাম, এটা পড়াশোনার জন্য রাখলাম, এটা খাবার জন্য রাখলাম। তাতে অনেক কষ্ট করে করতে হয়, প্ল্যানিং করে নেয় মানুষ। আমি 700 টাকা মাইনে পেলে আমি কি 1,000 টাকারই করে করবো? করতে তো আমি পারি না নিশ্চয়ই। সুতরাং থ্যাংক ইউ। সুতরাং আমি যেটা আপনাদের বলছিলাম যে এমন অবস্থা যে এত বড় ক্ষতি করে গেছে বাংলার, আমি ভাবতেও পারি না। আমি নিজেকে নিজে ধিক্কার দিই যে এমন একটা রাজ্যে আমরা জন্মগ্রহণ করেছি আর আমাদের চোখের ওপর দিয়ে এইভাবে করে গেছে। দিনের পর দিন আমি বলবার চেষ্টা করেছি, জানেন, কেউ সেদিন আমার কথা বিশ্বাস করেনি। আজ তো এটাই পরিষ্কার। আর এ কথা আমি আমার গ্রামীণ মানুষ, শহরের মানুষ, আমার ছাত্র যৌবন ভাই বোন, তাদের কাছে বলবো না? তাদের জানতে হবে, তারা ভবিষ্যতের প্রজন্ম, তারাই আগামী দিন দেশ চালাবে, আমি বিশ্বাস করি। তো তাদের তো আমাকে একটু হেল্প করে তৈরি করে দিতে হবে। আমি এসে দেখলাম 21,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব থেকে আদায় হয় সবকিছু মিলে, আর কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকে দিয়ে 26,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাহলে এবার আপনারা বলুন, আমি টাকাটা কোথায় পাবো? টিচারদের মাইনে দেওয়ার টাকা নিয়ে বিশ্বাস করুন, কিন্তু তাও 1 তারিখে আমরা ব্যাংকের মাধ্যমে চাকরিটার মাইনেটা দিই। তার কারণ টিচাররা আমাদের গর্ব। সে না পড়ালে, সে পেটে দুটো না খেলে পড়াবে কোত্থেকে? প্রভিশনাল পেনশন ছিল না। পেনশন চাইতে গেলে 15 বছর, 20 বছর, 30 বছর, প্রভিশনাল পেনশনটা পর্যন্ত আমরা অ্যালাউ করে দিয়েছি। আর কি দুঃখ জানেন মা বোনেরা আমার? ধরুন ক্যানিং এর একজন গৃহবধূ, হঠাৎ করে তার সংসারে একটু টান হয়েছে, তার ঘরে খাবার বাড়ন্ত, চাল বাড়ন্ত। আমরা চাল নেই বলি না, আমরা বলি চাল বাড়ন্ত। সে তার পাশের বাড়িকে বলে অনেক সময়, দেখো না আমার না আজকে চাল বাড়ন্ত, তুমি আমাকে 2 কেজি চাল ধার দেবে, তোমাকে আমি কাল পরশুর মধ্যে ফেরত দিয়ে দেবো। এগুলো হয়, এগুলো আমরা করি, এটা আমরা সামাজিক জীব, এটা আমাদের মানবিক ধর্ম। যতদিন সিপিএম ছিল, কংগ্রেস সরকার চুটিয়ে টাকা দিয়েছে, ধার করতে দিয়েছে। আজকে 26,000 কোটি টাকা আমাকে দেনা বাবদ দিতে হচ্ছে। আর আজকে আমরা ধারও করতে পারবো না। কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে 1 পয়সা ধার করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে কাজটা করছি, এটা বুঝতে হবে। কোন জায়গায় দাঁড়িয়ে করছি আপনাদের উপলব্ধি করতে হবে। কোন জায়গায় দাঁড়িয়ে কাজ করছি এটা বুঝতে হবে। তা সত্ত্বেও আমি মনে করি আমরা রবীন্দ্র নজরুলের দেশের লোক, আমরা রামকৃষ্ণ সরদমা বিবেকানন্দের দেশের লোক, আমরা ইকবালের সারে জাহাজে আচ্ছা ভালোবাসি। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন আন্দোলন করেছিলেন, শাহনাজ খান রাইট হ্যান্ড ছিল। আমি দেখেছি এখানে কেউ কেউ 2-1টি সংবাদপত্র চিরকালই তারা সিপিএম আর কংগ্রেসের দালালি করে গিয়েছেন। কখনো কখনো লিখছেন গুজরাটে কত ভালো হচ্ছে। আরে গুজরাটে কত ভালো হচ্ছে, দয়ায় যেন ওনারা সীমা থাকছে না। আসল অঙ্কটা কি? গুজরাটের জনসংখ্যা আমাদের তুলনায় অনেক অনেক কম। 2, গুজরাটের কোনো সমস্যা নেই
3, গুজরাটের জমি অনেক বেশি। 4, যা গুজরাট পারে তা আমরা কিনা, আমরা দাঙ্গার বিপক্ষে। যারা আজকে গুজরাটের হয়ে ইজারাদারি নিয়েছেন তাদের আমি একটা কথাই বলি, শুনে রাখুন। আমি যখন আগে রেলমন্ত্রী ছিলাম 99-2000-এ, 1.5 বছরের জন্য, তখন একটা ভূমিকম্প হয়েছিল গুজরাটে, আপনাদের মনে পড়ে? একটা তো আইলা হয়েছে, একটা সুনামি হয়েছে, আর একটা বড় আর্থকোয়েক হয়ে গেছিল গুজরাটে। সেই আর্থকোয়েক হওয়ার পরে গুজরাট একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে টাকা দিয়ে গুজরাটকে তৈরি করেছিলেন। আর একটা দিবেন, গুজরাটের ম্যাক্সিমাম ফান্ড ফ্লো হয় এনআরআইদের থেকেও, যারা বিদেশে তাদের বন্ধু বান্ধব আছে। আমরা খুশি, তার জন্য আমরা দুঃখী নই। কেউ যে কেউ কাউকে হেল্প করুক, আমার তার বিরুদ্ধে কোনো উৎকণ্ঠা কিছু নেই। হ্যাঁ, দাঙ্গা আই কন্ডেম, এবং করতে দেবও না, যে করবে তাকেও করতে দেবো না। সিপিএম, কংগ্রেস, বিজেপি বিভিন্ন জায়গায় প্ল্যান করছে। একটু কিছু বললে হিন্দু মুসলমান করে দিচ্ছে। কেন? হিন্দু ছাড়া মুসলিম বাঁচবে না মুসলমান ছাড়া হিন্দু বাঁচবে বলুন তো? আমি যে চালটা খাই, এই চালটা হিন্দু চাষ করে না মুসলমান চাষ করে? আমার গায়ের রক্ত হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? আমার একটা মুসলিম ভাই প্রবলেম পড়লে যখন আমি আমার রক্ত দিয়ে তাকে ভালো করবো, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি? এসব জ্ঞান দিচ্ছে দাঙ্গা লাগাবার ধান্দা। আসামে অত লোক মারা গেছে, খুন হয়েছে দাঙ্গায়। আমি কিন্তু সংখ্যাটাও জানি, সংখ্যাটা জানলে আপনি উঠবেন, কিন্তু মানুষের স্বার্থে বলছি না। কিন্তু বলুন তো আপনারা আমাকে, গুজরাট দেখাচ্ছেন বেঙ্গলকে, গুজরাট নিয়ে তোপ দাগছেন। গুজরাট কি করেছে, বেঙ্গল কি করেছে? 34 বছর বেঙ্গলে বামফ্রন্ট সরকার ছিল। ওই 34 বছরের জায়গায় আমি যদি 10 বছর পাই না, আমি পুরোনোটাকে ফিরিয়ে দিয়ে আরো মনে রাখবেন বাংলাটাকে বিশ্বে 1 নম্বরে করে দিয়ে যাবে। আমাকে গুজরাট দেখাবেন না। ওদের ওখানে কোনো আন্দোলন হয় না, সারা বছর রোড ব্লকে, কথায় কথায় রাস্তা বন্ধ, প্রতি বছর 2 বার করে 2টো বাংলা বন্ধ, যেন জমিদারি চলছে এখনো পর্যন্ত। কেন বন্ধ করবে? কোন বন্ধ আমরা সমর্থন করব না। মনে রাখবেন, বন্ধকে মোকাবিলা করব আমরা। ইস্যু তোমাদের, আমার ইস্যুটাই সাপোর্ট আছে, আমি একটু অস্বীকার করি না। খুচরো বাজার কই, আমরা যেদিন নো কনফিডেন্স এনেছিলাম সেদিন সিপিএম এর বন্ধুরা তোমরাও তো সাপোর্ট দাওনি, কংগ্রেস তুমিও তো সাপোর্ট দাওনি আমাদের, বিজেপি তুমিও সাপোর্ট দাওনি আমাদের, কিন্তু আমরা একা লড়ে গেছি বাঘের বাচ্চার মতো, রয়্যাল বেঙ্গল টাইগার। যেটা অন্যায় সেটা অন্যায়। এই তো আমার জেঠুয়া সাহেব বসে আছে এখানে, মুকুল রায় বসে আছে। জিজ্ঞেস করুন তো, যে আমাদের খুচরো বাজার নিয়ে যখন আমরা নো কনফিডেন্স আনলাম, সেদিন যদি গভর্নমেন্ট পড়ে যেত, মানুষের উপর আর এত প্রেশার পড়তো না। খুচরো বাজারে ঢুকিয়ে দিয়েছে বিদেশি টাকা। আমি তো বিদেশের বিরুদ্ধে নেই, তো বিদেশ বসে আছে এখানে। আমি তো বলেছি স্বদেশের থেকে বিদেশ নাম করো। আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু কতগুলো জায়গা আছে। আমি যদি বলি আমার ঘরে আমি থাকি, এটা আমার প্রেরোগেটিভ, আমার ছোট্ট ঘরই হোক বড় ঘরই হোক, সেখানে যদি আমায় কেউ বলে তোমার ঘরে গা, আমাকে তোমার খাটে শুতে দিতে হবে, আমি শুনে তবে না তাকে দেবো। তার জন্য এক্সট্রা রুম থাকে, গেস্ট রুম থাকে, দেয়ার আর গেস্ট, নো প্রবলেম। কি তোমরা কি করেছো? যখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা মন্ত্রিত্ব ছেড়ে দিল, দিয়ে বলল এই গভর্নমেন্টকে সরান মানুষের জন্য, বন্ধু আমি গর্ববোধ করি আমার তৃণমূল কংগ্রেসকে নিয়ে, এই কারণে যা তৃণমূল কংগ্রেস পারে অন্যরা পারে না। আমি এই কথাটা বলছি এই কারণে, গভর্নমেন্টের সাথে সম্পর্ক আছে বলে, না তো আমি দলের কথা বলি না। আমি এটা দল হিসেবে বলছি না, আমি আমাদের স্ট্যান্ড, আমাদের 6 জন মিনিস্টার ছিল, তারা ছেড়েছে ইস্যুতে, তাই আমি বলছি। বলুন তো আপনারা আমায়, খুচরো বাজার সব বন্ধ করে দাও। 50 লক্ষ মানুষের খুচরো বাজার দোকানদার, খুচরো দোকানদার, তারাই তো আমাদের অ্যাসেট। আরে একটা দুটো শপিং মল দেখতে খুব ভালো লাগে, থাকুক না, সে তো সাউথ সিটিতেও আছে, আর পিজিরাও করছে, করুক না, 2-1টা করতে কি আছে, করতেই পারে। তাও তারা আমাদের দেশি লোক, দেশি বিদেশি, আমার এখানে কোনো রিজার্ভেশন নেই। এই লোকগুলো কোনো লাল চ্যানেল আর লাল কাগজ, এগুলো গিয়ে গিয়ে বিদেশিও আমাদের নামে বদনাম করছে, বলছে বাংলায় তো কিছু হচ্ছে না। তারা দালালি করে বলছে, যেটা তার কাজ নয়। 3 বছর বাদে সিপিএম আসছে, তখন আপনাদের আমি সব করে দেবো, কমিশন খাবো। আমি বলি 3 বছর কেন, 30 বছর গোনো, এক এক করে গোনো, তারপরে বলবেন এসব কথা। আপনারা বলুন তো বন্ধুরা আমায়, 21,000 কোটি টাকা ইনকাম আমার, ভালো করে শুনুন। আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো, কখনো কখনো মনে রাখবেন, আপনারাও এই জন্মভূমি
সন্তান। এটা মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জির ব্যাপার নয়, বাংলার স্বার্থের ব্যাপারটা মনে রাখতে হবে। আজকে 21,000 কোটি টাকা যদি আমার ইনকাম হয়, 26,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। কি করে 26,000 কোটি টাকা কাটছে? মনে রাখবেন, দেনা পুরো শোধ না হলে দেনার টাকাটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আমি বলেছি 10% সুদে আমি ব্যাংকের লোন নেবো। আমি যদি টাইমে লোনটা নিই 10% হয়ে যাবে। আমি যদি টাইমে লোনটা শোধ না করি তাহলে সেটা তো বাড়তে বাড়তে পারবে। 26,000 কোটি টাকা কেটে নিয়েছে আমাদের, জানেন? একটা পয়সা নেই। তাও এই কাজগুলো আমি কি করে করছি? কারোর উপর কোনো বোঝা না বাড়িয়েও আমাদের সরকার এই বছরে 10,000 কোটি টাকা এক্সট্রা ইনকাম করেছে। এটা আমাদের বুদ্ধি দিয়ে, ভিক্ষে না আছে। বুদ্ধির গোড়ায় ওদের মরুভূমি ছিল, বুদ্ধির গোড়ায়। আর আমাদের বুদ্ধির গোড়ায় একটু কচি সবুজ ঘাস, একটু মাটি, একটু জল, একটু মা, একটু আম্মা, আর ভালোবাসা এবং দোয়া, এইটা নিয়ে আমরা চলি। তাই তো বন্ধু জানেন, আইলাতেও এফেক্টেড অঞ্চলে 2 টাকা কিলো করে আমরা 16 কেজি করে চাল দিচ্ছি আইলা এফেক্টেড অঞ্চলের মানুষদের। কি আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করছি, ইজ ইট এ কারেক্ট অর নট? ডিএম সাহেব, নিগম সাহেব, দিচ্ছি তো 2 টাকা করে 16 কেজি করে চাল আমরা আইলা অঞ্চলে দিচ্ছি, জঙ্গলমহলেও দিচ্ছি, টোটাল সব ট্রাইবেলদের আমি বিপিএল ডিক্লেয়ার করে দিয়েছি। এবং সিঙ্গুরের যে জমি নিয়ে আন্দোলন চলছিল, যার জন্য আমার মৃত্যু হয়ে যেতে পারতো, কি করে বেঁচেছি জানি না। 26 দিন আমি অনশন করেছি। মনে রাখবেন, স্যালাইনের জল খেয়ে কেউ অনশন করে, আমি সব কিছু করিনি। আমার প্রায় জীবনটা চলেই যেত, জেদ করে করেছিলাম, যখন আর বিচারের রাস্তাটা হারিয়ে গিয়েছিল। কারণ আমি দেখেছিলাম কোনো সংবাদ মাধ্যমও সমর্থন দেয়নি, কোনো প্যানেল চ্যানেল কেউ সমর্থন দেয়নি। আমি একা রাস্তায় পড়েছিলাম, 26 দিন অনশন করেছিলাম। আমি ভেবেছিলাম তখন, আমার বইতে লেখা আছে বলে আমি আপনাদের বলছি, যে আমার আর বাঁচবার ইচ্ছে নেই। যেখানে মানুষ বিচার পায় না, আমি বেঁচে থেকে কি করবো? আমি আমাকে শেষ করে দেবো, তবু একটা ইস্যু নিয়ে আমি লড়ে যাবো। এই জিনিস চলতে পারে না। দিস ইজ কল কমিটমেন্ট। অনেক কথা মুখে বলা খুব সহজ, আর নিজের জীবন দিয়ে তৈরি করে দেখানো সেটা খুব শক্ত। সেটা যারা করতে পারে তারাই মানুষের মানুষ। আপনাদের আমি বলি 2-1টা কথা। এক তো হচ্ছে, আপনাদের এখানে দক্ষিণ 24 পরগনা, আমি আবার 11 তারিখে আসবো, কারণ ভাঙড় এবং মিনাখার বর্ডারে আমরা একটা সংখ্যালঘু দপ্তর থেকে আর একটা মেডিকেল কলেজ করে দিয়ে যাবো। তাতে কি হবে, আমার ছোট ছোট ভাই বোনেরা বাইরে যাওয়ার দরকার নেই, মেডিকেল ডাক্তার হতে পারবে তারা। এটা আমি 11 তারিখে আসবো করতে। ভাঙড় এবং টাকাটা বিআরজিএফ এর সাউথ 24 পরগনা ডিএম আমায় খুব হেল্প করেছে প্রোগ্রামটা, দে আর দ্য নোডাল এজেন্সি। এবং আমি বাদ বাকিটা আমরা পিপিপি মোডে করছি, খুব ভালো হবে, বড় করে করবো। সেটা আমার উদ্বোধন করতে আসতে হবে। 11ই ফেব্রুয়ারি আমি আসবো আবার। এছাড়াও আমার বজবজ মহেশতলার দিকে প্রায় 1,500 কোটি টাকা জলের প্রজেক্ট পড়ে আছে পিএইচি, আমাকে সেখানে আবার আসতে হবে। অনেক প্রজেক্ট ভর্তি কাজ নেওয়া হচ্ছে, শুনলেন তো? মৎস্যজীবী কে তাদের দিকে তাকাতে বলুন তো? আমি জানি কি করে? আমি দেখেছি বাংলাদেশের বর্ডার পেরিয়ে গেছে, বুঝতে পারিনি, বেচারা ঝড়ে টানে নৌকা টেনে নিয়ে গেছে, তারা জেলে পড়েছিল, দীর্ঘদিন তারা জেলে ছিল। যখন তাদের কথা আমার কাছে এসছে, আমি সঙ্গে সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে টেক আপ করে তাদের ফিরিয়ে এনেছি। বন্ধু, আমার মনে হয়েছে একবার ট্রলারেরই অ্যাক্সিডেন্টে কয়েকজন মারাও গিয়েছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি 3 জন। তাদেরও আমরা টাকা দিয়ে সাহায্য করেছিলাম পরিবারগুলোকে। বন্ধু, মৎস্যজীবীরা দক্ষিণ 24 পরগনায় এবং পূর্ব নদিয়া পূর্ব জেলা এবং হুগলির কিছুটা অবশ্যই খুব বেশি থাকে। আমি তাই বলেছি, এবছরে আমি মৎস্যজীবীদের জন্য 25,000 বাড়ি তৈরি করে দেবো। তারা খুব গরিব, তাদের আমরা 25,000 বাড়ি করে দেবো। এর মধ্যে 10,000 প্রায় হয়েও গেছে, যে চাবিগুলো হ্যান্ড ওভার করা হচ্ছে। এছাড়া আর একটা জিনিস জানবেন, যে আপনাদের এখানে আমি আসছি, কয়েকটি কথা বলবো, সব বলতে গেলে আমার আর অন্য কথা বলা যাবে না। আমার ধরুন, আজকে আমরা এই সবজি বাজারে যে ভ্যানগুলো দিচ্ছি, এটা 30,000 দেওয়া হচ্ছে। এমনকি সবজি তুলে আনবে গ্রামের লোকেরা, তার জন্য ট্রে দেওয়া হচ্ছে। আমরা পাওয়ার টিলার দিচ্ছি। প্রথমবার যদি বিদ্যুতের কানেকশন কেউ নিতে চান, যেহেতু কেন্দ্র সরকার বারবার দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, সার, জমিতে যে সার দেয়, জানেন তো, সারটা আমাদের সাবজেক্ট নয়, কেন্দ্রের সাবজেক্ট।
কেন্দ্র দিলে আমরা পাই। 2010 সালে যখন সিপিএম ছিল তখন প্রথম দাম বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার, কন্ট্রোল করে দিয়েছিল সার। এবং আমাদের এখানে কি করে জানেন, সারের পরিবর্তে ওই দুটো বড় বড় মানে ওই কি বলে সারের খুব থাকে না, সারের যে চোখাগুলোকে কি বলে, শির বলে, শিং, ওই শিংওয়ালা সারের মতো সার বাড়িয়েছে অনেকবার। 2010-এ, 2011-এ, 2012-এ আমি নিজে প্রধানমন্ত্রীকে 10 বার দেখা করে এসেছি। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারিনি। আমি কি মারবো গিয়ে? তখন তো আপনারা বললেন এই তো উনি গুন্ডা হয়ে গেছেন, আমি কিছু না করি গুন্ডা। তাকে আমার কোনো যায় আসে না, মানুষের জন্য আমি লাস্ট অব্দি দিতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের নিজেদের সারের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এতে 3-4 বছর টাইম লাগবে। গভর্নমেন্টের টেন্ডার ডিপিআর তৈরি করতেই টাইম লাগে। আর কি করে জানেন, কেন্দ্রীয় সরকার সবচেয়ে দামি সারটা পাঠায়, মানে যেটা বিদেশ থেকে নিয়ে আসে। কি লাভ বলুন তো? আমার চাষিরা চাষ করবে, বিদেশ থেকে সার নিয়ে আসতে হবে। আমার দেশের সারটা যদি 1 টাকা দাম হয়, বিদেশের সারটা 10 টাকা দাম। কি করছে আমি জানি না, ভগবান ওদের ক্ষমা করুন। আমি জানি না ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করবে কিনা। এলপিজি গ্যাস লোকে পেত রান্নার জন্য, সব বন্ধ। আবার বলছে 6-এর জায়গায় 9 করলাম। ওটাও জেনে রাখবেন, আমাদের এমপিরা ধর্ণা দিয়েছে 7 দিন পার্লামেন্টে। 9-এ কিচ্ছু হয় না, মনে রাখবেন 9-6 হয়ে যায়। অর্থাৎ যারা মানুষের রান্নাঘরে আগুন দিয়েছেন, মানুষ কিন্তু আগামী দিন তাদের ক্ষমা করবে না, এটা মাথায় রাখবেন। ডিজেলের দাম বাড়িয়েছে 3 বার, পেট্রোলের দাম বাড়িয়েছে, কেরোসিনের দাম বাড়িয়েছে, এলপিজি ডিকন্ট্রোল করে দিয়েছে। আর এজেন্সির কাছে যদি আপনি 6টা-9টাও চাইতে যান, কি করছে জানেন? বলছে এই কাগজটা নেই, ওই কাগজটা নেই। কেউ কাউকে বলছে প্যান কার্ড নিয়ে এসো, প্যান নাম্বার। আরে ভাই, কজনের ইনকাম ট্যাক্স আছে? প্যান নাম্বার নিয়ে, সেটা গৃহবধূ তা বেচারা দিন আনে দিন খায়। বলছে পাসপোর্ট নাম্বার নিয়ে এসো। আচ্ছা বলুন তো কজনের পাসপোর্ট আছে? আবার বলছে আধার কার্ড নিয়ে এসো, আধার কার্ড তো করেই নি। সুতরাং নানা রকম চালাকি চলছে, ভাবে চালাকি খুব। পরশুদিন কি করেছে, সিক্রেটলি, মানে লুকিয়ে লুকিয়ে আমাদের ট্রান্সপোর্টে আমরা সাবসিডি দিই। কেন জানেন? গরিব মানুষরা যাতে ভাড়াটা কম দিতে হয়। 40 কোটি টাকা আমার পর আবার বুঝে চাপিয়েছে। কি করেছে? সিক্রেট নোটিফিকেশন করেছে, সিক্রেট হাইক ডিকন্ট্রোল করে দিয়েছে জনগণের সাবসিডিটা। এবার আমি আপনাদের বোঝার জন্য একটু বলি, বুঝুন। আপনারা দেখবেন কখনো কখনো বলে ইন্দিরা আবাসিক যোজনা, কখনো বলে পণ্ডিত নেহরু যোজনা, এই সমস্ত যে 2-3টে যোজনা বলা হয়, সবাই হয়তো আমরা ভাবি আহারে কেন্দ্র টাকাটা দিচ্ছে তাই তো আমরা খাচ্ছি। আবার কখনো কখনো মনে হয় যখন কেন্দ্রের মন্ত্রীরা এসে বলে আমি এত টাকা দিলাম, কাজটা কেন হলো না? দেখো দয়া করছে, টাকাটা কার? আপনার না আমার? ওটা জনগণের টাকা। হিসেবটা আপনাদের আমি বুঝিয়ে দিই, হিসেবটা বুঝিয়ে দিই। মনে রাখবেন, একটা রাজ্য, আমাদের রাজ্য যেমন 40,000 কোটি টাকা আমরা ইনকাম করি, আমরা কত কেন্দ্র থেকে পাই? 18,000 কোটি টাকা। আর আমাদের থেকে টেনে নিয়ে চলে যায় 32,000 কোটি টাকা, সরি 22,000 কোটি টাকা। 22 আর 30 40, 22,000 কোটি টাকা। মনে রাখবেন, এই থেকেই সাবসিডি দিয়ে এই সারের দাম কম টাকায়, ডিজেলের দাম কম টাকায়, এলপিজির দাম কম টাকায়, ইন্দিরা আবাস যোজনা বা জহর যোজনা যেগুলো টাকা দেয়, এটা আমাদের টাকায়। তেলা মাথায় তেল ভাজা। আমি বলি শুনুন, আপনাকে আমায় কিছু দিতে হবে না, আপনি আমার 40,000 কোটি টাকা নিতে পারবেন না, ইউ গিভ ইট টু মি। আমার টাকা আপনাকে আমি নিয়ে যেতে দেবো না, তাহলে আমার কাউকে প্রয়োজন নেই, আমি তো নিজেই করতে পারি। প্রত্যেকটা রাজ্য মনে রাখবেন, কেন্দ্রীয় সরকার যে ট্যাক্স কালেকশন করে 35 থেকে 37% সব রাজ্যগুলোকে ভাগ করে দেয়। তার মধ্যে আমাদের শেয়ার কত জানেন? অনলি 2.5%। আমি মরবো না লজায় দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো কলসি নিয়ে, কোনটা করবো? সুতরাং যারা বড় বড় কথা বলে না, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, যেন মনে হচ্ছে আকাশ থেকে, কেন্দ্রীয় সরকারের আকাশটা আলাদা, আকাশটা এক, আকাশে কোনো ভাগাভাগি হয় না। হ্যাঁ, ইন্ডিয়া জুরিসডিকশন একটা আছে, সে প্লেন চালাতে গেলে তার তো একটা আছে। সুতরাং এইটা জেনে রাখবেন। এবং আমরা বলছি, আমার যদি 21,000 কোটি টাকা ইনকাম হয়, তুমি যদি 26,000 কোটি টাকা রোজ কাটতে থাকো, 1 বছর 7 মাস ধরে কেটেছো, এরপর কিন্তু আই উইল জাস্ট ওয়েট এন্ড সি ফর ফিউ ডেজ এন্ড দেন আই উইল গো টু দিল্লি, এবং আমি জানি কি করতে হয়। আমাদের বঞ্চিত করে বাংলায় আমার ছেলে মেয়েরা চাকরি পাবে না, বেকার যুবকরা চাকরি পাবে না। আমার 5 লক্ষ ব্যাকলগ আছে, আমি চাকরি দিয়ে দিতে পারি।
তাও তো টাকা নেই, তা সত্ত্বেও 2 লক্ষ সরকারি চাকরি 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা করে দিয়েছি। প্রসেস চলছে। প্রাথমিক শিক্ষা আপনারা জানেন, মাধ্যমিক শিক্ষার টিচার নেওয়ার জন্য প্রায় 40,000 পুলিশ নেওয়া হয়েছে। ডাক্তার নার্স কিছুই ছিল না, শুধু একটা বাড়ি, আর কিছু নেই। না আছে নার্স, না আছে ডাক্তার, না আছে ওষুধ। সেখানেও প্রায় 2,500-3,000 ডাক্তার রিক্রুট করেছি আমরা। আমরা নার্স নিয়েছি প্রায় 1,500-2,000, তাতেও চালাতে পারছি না, আরো লাগবে, অনেক বেশি লাগবে। ক্যাপাসিটিস অনেক প্রয়োজন। আর বাংলাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা কেন্দ্রীয় সরকার দয়া করে ভুলবেন না। ক্যালকাটা and Bengal is the gateway of Bangladesh, gateway of Nepal, gateway of Bhutan and gateway of North Eastern region. বাংলা ভালো না থাকলে পুরো জগৎটাই কিন্তু এদিকটা ডিস্টারবেন্সে পরিণত হয়ে যাবে। প্লিজ, দেশের ইন্টিগ্রেশনের স্বার্থে, ন্যাশনাল ইউনিটির স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে আমার মনে হয় যে বেশি করে বাংলাকে ভালোবাসা উচিত। আমি চাই আমার উত্তর পূর্বাঞ্চলের বন্ধুরা, আমার নেপালের বন্ধুরা, আমার ভুটানের বন্ধুরা, আমার সিকিমের বন্ধুরা, আমার বাংলাদেশের বন্ধুরা সকলে ভালো থাকুক। তো সকলকে ভালো থাকতে গেলে শরীরই যদি খারাপ হয়, তো কখনো ডায়রিয়া হয়ে গেল, বাথরুমে ছুটলেন, তো আপনি কাজ করবেন কি করে? শরীর যদি খারাপ হয়, কোমরটা ভেঙে পড়ে রইল, তো আপনি উঠে দাঁড়াবেন কি করে? এগুলো ছোট ছোট কথা বোঝাবার জন্য। তাই আমি আপনাদের বলছি এই জিনিস চলছে। তা সত্ত্বেও দেখুন কি করেছি আমরা। জানেন, আমাদের ম্যানিফেস্টোটা নিয়ে একটা যে কোনো রাজনৈতিক দলের গভর্নমেন্ট আসলে কি হবে তার একটা কমিটমেন্ট থাকে। আমি প্রেস মিডিয়াকেও বলবো, প্লিজ সি দ্যাট। আমি একদিন আমি ম্যানিফেস্টো খুলে খুলে দেখছিলাম, দেখে আমার গর্ব ছিল যে 90% কাজ আমাদের হয়ে গেছে 1.5 বছরে করে দেওয়া, যা মানুষ বলেছিলেন, যা মানুষ চেয়েছিলেন। আর এখনো তো আমাদের 3.5 বছর আছে, তারপরে আরো 20 বছর 25 বছর থাকবে। 1.5 বছরে যদি আমরা এত কাজ করতে পারি, কাজের হিসেবে প্রতিযোগিতা হোক। গ্রামের মানুষ জেনে রাখুন, জল ভরো জল ধরে যে পুকুর কাটবে, গভর্নমেন্ট আপনার কাছে শেষ নেবে না। যে মালিক তার পুকুরের বা যাদের কাছে আছে, আমরা শেষ বা রয়্যালটি বাবদ 25,000-30,000 টাকা পেতাম, কিন্তু গ্রামীণ চাষিদের জন্য, গ্রামীণ মানুষদের জন্য এটা আমরা উইথড্র করে নিয়েছি। এটা বড় ব্যাপার। তীর্থকর, আগে তীর্থ গঙ্গাসাগরে মেলাতে গেলেও তীর্থকর নিত, সব আমরা উইথড্র করে দিয়েছি, তাই তো? আর গঙ্গাসাগরের মেলার জন্য আমরা 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স করে রেখেছিলাম। সে সাংবাদিকই হোক, সে অ্যাডমিনিস্ট্রেশনই হোক, সে স্থানীয় মানুষই হোক। আর গঙ্গাসাগরের মেলা খুব ভালো হয়েছে, আমরা সব সাজিয়ে দিয়েছিলাম। আমি একবার গিয়েছিলাম, কপিল মুল্লি আশ্রম উদ্বোধন করতে আমায় ডেকেছিল, তখনই মেলা প্ল্যান করে করিয়ে দিয়েছিলাম। এবং আই মাস্ট থ্যাঙ্কস টু মাই ডিএম, মাই এসপি, মাই ফুল অফিসিয়ালস, and also I say আমামরা সুব্রত মুখার্জি, মনীষ গুপ্ত, ফরিয়াদ হাকিম, শোভন চ্যাটার্জি, রাজপাল সিং, তারাও পড়েছিল 7 দিন ধরে। খুব ভালো করেছেন আপনারা, এর জন্য আপনাদের স্পেশাল থ্যাঙ্কস। I will give my personal thanks to my district magistrate and my SP also. If I cannot give you the money, I can give my 2 painting to you. So at least for my gesture, টাকা না থাকলে টাকা অনেক সময় দিতে পারি না, but I will certainly I will do that. সুতরাং মন্টু পাখিরা, গিয়াসউদ্দিন, দীপক থেকে শুরু করে সবাই, পান্না থেকে শুরু করে, কেউ বাকি ছিল না যারা কাজটা করেনি, শামীমা থেকে শুরু করে। আমি এটাই আপনাদের বলছিলাম যে আগে আমি একটু বলিনি, একটু মন দিয়ে শুনবেন, আপনি এডুকেটেড হয়ে যাবেন। তো এডুকেটেড মানে আমি এডুকেশন দিচ্ছিলাম, মানে ইনফরমেশন গুলোর জন্য আপডেট হয়ে যাবে। দেখুন, এখানে ডায়মন্ড হারবার মহিলা ইউনিভার্সিটি হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে ক্যানিং খুব একটা বেশি দূর নয়, এবং রেল লাইনে কানেকশনও আছে, সেগুলো আমরা ভেবে দেব। রাজ্যপালের কাছে অলরেডি আইন করে আমরা ফাইল পাঠিয়ে দিয়েছি, ফিরে আসলেই জুন মাসে আমরা উপাচার্য নিয়োগ করব। জুন মাস থেকে উপাচার্য নিয়োগ হয়ে যাবে। 34 বছরে বাংলা পেয়েছিল 4টে, বাংলা পেয়েছিল একটা বিশ্ববিদ্যালয়, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আর 1.5 বছরে আমরা করেছি 4টে বিশ্ববিদ্যালয়। কম্পেয়ার করুন, একটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মার নামে, এই জুন মাস থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে কুচবিহারে। আর একটা হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে, নজরুলের বাড়ি চুরুলিয়া। বাংলাদেশে সে 1 নম্বর কবি, আর পশ্চিম বাংলায় রবীন্দ্র নজরুল। সেই নজরুল ইসলামের নামে কিচ্ছু করেনি ওরা। আমি একটা নজরুল তীর্থ করছি, এবং চুরুলিয়ায়
ওই গ্রামের আশেপাশে একটা নজরুল ফুল প্লেজেন্ট একটা ইউনিভার্সিটি করে দিচ্ছি। আমি অলরেডি উদ্বোধন করে এসেছি। জুন মাস থেকে কাজ শুরু হবে। উপাচার্য অ্যাপয়েন্টেড হয়ে গেছে। আর একটা বলি আপনাদের, ডায়মন্ড হারবার বললাম, নজরুল ইউনিভার্সিটি বললাম। ডায়মন্ড হারবারটা আমাদের মেয়েদের জন্য, বোনেদের জন্য। মহিলা ইউনিভার্সিটি ওদের আর কলকাতায় ছুটে যেতে হবে না, ওরা একদম ডায়মন্ড হারবারের ঘরের সামনেই পড়াশোনা করবে, সুতরাং এদের খুব সুবিধা হবে। এছাড়াও আর একটা প্রাইভেট হচ্ছে টেকনো প্রাইভেট ইউনিভার্সিটি, আরো 4-5টা হবে। ওরা আমাদের কাছে প্রপোজাল পাঠিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি বিল পিপিপিতে, ওটা আমরা পলিসি করে পাশও করে দিয়েছি। সুতরাং এই গভর্নমেন্ট কিভাবে কাজ করছে আমি একটা দুটো আপনাদের বলি, সব বলতে গেলে তো আপনারও বিরক্ত হবেন, আমিও ন্যাচারালি আমিও সারাক্ষণ এই করে বেড়াই। আমারও কখনো কখনো মনে হয় একটু কাশি হয়েছে, কিন্তু কাশিটা সারানোর সময় আমি দিই না, যে আমাকে একটু রেস্ট করতে হবে। কোথায় রেস্ট? আমি চাই না আমার 1 সেকেন্ডও, এমনকি যদি আমি বিছানায় পড়ে না যাই সেই পর্যন্ত ছাড়া আমি চেষ্টা করব ফুল টাইম দিয়ে কাজ করার। এটাই আমার কাজ, অন্য আমার কাজ নেই। আপনাদের আমি বলি, এই যে মেডিকেল কলেজ আর একটা হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা জেলায়, এটা 11 তারিখ উদ্বোধন হবে। আর ডায়মন্ড হারবারটা আমি রাষ্ট্রপতি মহাশয়কে বলেছি, যদি আপনি আসেন ভালো হয়। উনি আমাকে বলেছেন মমতা আমার 26শে জানুয়ারি এটা হয়ে যাক, তারপর আমি তোর সাথে কথা বলবো। আমি চাইছি রাষ্ট্রপতিজি আসুক, আমরা সবাই থেকে এটা করে দেবো। কিন্তু জুন মাস থেকে প্রোগ্রামটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই মানে উপাচার্য নিয়োগ হয়ে যাচ্ছে, রাজ্যপালের কাছে প্যানেল টান। এই যে আপনাদের এই কথাগুলো বললাম কেন জানেন? ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, জল ভরো সবাই জানেন তো? জল ভরোটা কি? আচ্ছা, বিজয়ী ক্যাপ্টেন দলে যিনি ক্যাপ্টেন আছেন তিনি কি প্রেজেন্ট আছেন? মহিলা ফুটবল যারা জিতেছেন তার ক্যাপ্টেন আছেন? আছে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, একটু উত্তর দেবে? জল ভরো কাকে বলে? কোন প্রজেক্টটা? ওই যেটা পুকুর কাটে না, পুকুর কাটে, ওটার থেকে পুকুরে অনেক সময় গ্রীষ্মকালে আমরা জল পাই না চাষের জন্য, সেই জন্য আমরা কি করি, আমরা পুকুরগুলো কেটে রেখে দিচ্ছি, জল ভরে রাখছি। এই জলটা আমার চাষের কাজে লাগবে, অনেক কাজে লাগে। ছোট্ট ছোট চারা মাছের বোনার চাষও খুব ভালো হয়। তো সেই জল ধরো আপনারা জানেন, আমি ইচ্ছা করে বললাম যাতে ওরা জানতে পারে বলে। আমরা 5 বছর করেছিলাম ম্যানিফেস্টোয়, আমরা 5 বছরে 50,000 পুকুর কাটবো। নদী, নালা, বিল, মোহনা, সাগর, এটা তো আমাদের জীবন। কিন্তু বিশ্বাস করুন, আমি যখন ম্যানিফেস্টো লিখেছিলাম না, নিজেই ভাবছিলাম করতে পারবো তো, বলে তো দিচ্ছি, শেষকালে লোকে বলবে দেখো করতে পারলো না, মিথ্যে কথা বলেছে। কেন ইমাজিন 1.5 বছরের মধ্যে আমরা কত কেটেছি জানেন? 42,000। 50,000 বলেছিলাম 5 বছরে, 1.5 বছরে করেছি 42,000। 5 বছরে তো মনে হচ্ছে সেঞ্চুরি হয়ে যাবে, একটা দারুণ একটা কিক হবে। ঠিক মানে ওই কিক নয়, ফুটবলে কিক হয় না, এটা ফুটবলের সৌন্দর্য, তাই তো? সুতরাং ওই যে সব খেলার সেরা বাঙালির এই ফুটবল চিরকাল আছে, সুতরাং সেই জন্য বলছি হয়ে যাবে। 100 দিনের কাজ। আমরা যখন এসেছিলাম ছিল 11 দিন, এর মধ্যেই 36% হয়ে গেছে। এবং আমার আগের সরকারের আমলে খরচা হয়েছিল 5 কোটি টাকা। আমাদের সরকার ইতিমধ্যে 16 কোটি টাকা খরচা করে দিয়েছে অলরেডি। এই সরি, হ্যাঁ 5 কোটি টাকা, আমরা 16 কোটি টাকা সম্ভবত। এবং 11% থেকে এটা 36% তো হয়ে গেছে। আমি ডিএম জেলা পরিষদের সবাইকে অনুরোধ করব স্পেশাল ক্যাম্প করে আরো করে দিতে হবে। নারেগা, I want to see that 50% we must cross this year. This is my target. এবং বর্তমান অলরেডি নাম্বার 1 এ যাচ্ছে। সুতরাং আমার অফিসাররা কাজ করছেন, আমার বিডিও, আমার এসডিও, আমার এসপি, আমার ডিএম, আমি আইসিডির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখেছেন কখনো যে রাজ্যের রাইটার্স বিল্ডিং মহাকরণ চলে আসছে গ্রাম বাংলায়? কলকাতায় বসে আমি কাজ চালাই না, আমি কলকাতার সব টিমকে নিয়ে 2 বার করে মিটিং করে গেছি জেলায়। তার কারণ হচ্ছে কলকাতা রাজ্য চালায় না, কলকাতার নিজেরা মানুষকে সমর্থন করেন, সাহায্য দেয়, তারা আমাদের উপদেশ দেন, তারা কাজে ব্যস্ত থাকেন, তাই তাদের আমরা বিরক্ত করি না। কলকাতায় তো রেগুলারই থাকি 365 দিন, রাতে 10 দিন আমি গ্রামে গেলে ক্ষতি কি আছে? আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা জেলায় চরকির মতো ঘুরে বেড়াচ্ছি। কেন ঘুরে বেড়াচ্ছি? আমি যাচ্ছি বলেই এই ক্যাম্পগুলো করতে পারছি। একটা স্টেজ থেকে যদি সব দিই তাহলে তো 12 ঘন্টা লাগবে। আমি যেখানে প্রোগ্রামে যাই সকাল 10টা থেকে শুরু করে দেয় তারা। এই যে দেখলেন তো কত হাজার পাট্টা দিয়েছে। কিছুদিন ধরে সিপিএম খুব বলছিল আমাদের পাট্টা কেড়ে নিচ্ছে। আমি বলি ওরে তোরা তো পাট্টার বদল গাঁটটা দেখিস, আমরা ওটা দিই না।
ঢেলে দিচ্ছি আর একটা পার্টনার প্রোগ্রাম, নিজ ভূমি নিজ গৃহ, আমাদের নতুন সরকারের প্রোগ্রাম, তাতেও আমরা 3 কাঠা করে দিচ্ছি। আমি আস্তে আস্তে দেখছিলাম ক্যানিং হসপিটাল মোড়, আমি ডেকে ওদের সাথে কথা বলেছি যে এটা কি আপনাদের জায়গা না এটা গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ড। ডিএম সাহেব, ক্যানিং হসপিটাল মোড়ের জায়গাটা গভর্নমেন্টের জায়গা, তো ইটস নট পার্সোনাল প্রপার্টি। আমি তো জিজ্ঞেস করি, অনেক দোকান আছে, অনেক বাড়ি আছে, তারপরে জিজ্ঞেস করে এগুলো কি তোমাদের টাকা দিয়ে কিনা? বলো না দিদি, আমরা পড়ে আছি, আমাদের কিছু হচ্ছে না। আমি ডিএম কে ইনস্ট্রাকশন দিয়েছি 3 কাঠা করে জমি ওদের আমরা অধিকার দেবো, যাতে মাথা উঁচু করে বাঁচে, মাথা উঁচু করে বাঁচে। শুধু আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, আমার কাছে 4 কাঠা আছে আমি দেবো না, ওটা হয় না, এটা 3 কাঠার প্রজেক্ট। 3 কাঠা করে দেবো, একটা করে দোকান করুন, একটা করে ঘর করুন, আপনার জমিতেই আপনি থাকুন, আমরা শুধু মেপে আপনাকে দলিল দিয়ে দেবো, সম্মান পেয়ে যাবেন। যে লোকটা রাস্তার পাশে বসে থাকতো, ভাবতো কবে এসে আমাদের পুলিশ বন্দুক দিয়ে উড়িয়ে দেবে, সেই লোকটা যখন একটা ঠিকানা পাবে, এটাই আমার আশ্রয়, ঠিকানা পেয়ে বলবে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, এবং সেই মাতৃভূমি, সেই বঙ্গভূমি আমার মা। তাই আমরা যদি মা আমাদের একটু সহযোগিতা করতে পারি, ক্ষতি কি আছে? শুধু এখানে নয়, অন্যান্য জায়গাতেও আমি বলবো, এনক্রোচমেন্ট যেখানে অলরেডি আছে নতুন করে করা যাবে না, তাদের অ্যাপ্লিকেশন থাকলে অন্য জায়গায় আমরা করে দেবো। যারা র্যাক পিকার্স আছে, আমি কলকাতাতেও আমি বলেছি কানুনকে তৈরি করতে, কয়েকটা নাইট শেল্টার তাদের থাকার জায়গা, সুতরাং তারা ভালোভাবে বাড়িতে থাকুক। সেরকম মনে রাখবেন, 5 বছরের মধ্যে আমার পরিকল্পনা আছে, আগামী 5 বছরে এমন কোন একটাও পরিবার থাকবে না যার মাথার উপর একটা ছাদ থাকবে না। ছাদ মানে কংক্রিটের ছাদ, আরে খড়ের চালও তো হতে পারে, সে বানাবে, মাটির চালও হতে পারে। আমি তো মাটির চাল ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি এই বছরের 9 তারিখে একটা মাটি উৎসব করছি নতুন করে বাংলায়, সেটা হবে পানাগড়ে। 10 একর জমি আমি পার্থদের কাছ থেকে চেয়ে নিয়েছি, তার জন্য যাচ্ছি আমরা করতে। সুতরাং আমি মনে করি গ্রামের মানুষের মধ্যে প্রাণের স্পন্দন খুব বেশি। এই যে ক্যানিং, আমি যখন নির্বাচনের আগে মিটিং করতে এসেছিলাম বা রেল মিনিস্টার হিসেবে যখন এসেছিলাম, আপনারা আমায় শুধু বলতেন এই স্টেডিয়ামটা শুধু শিলান্যাস করে আর শ্যাওলা জমে যায়, কবার যে শিলান্যাস করতে এটা ঠিক নেই। আমি মদন মিত্রকে বলেছি 4.95 কোটি টাকা, প্রায় 5 কোটি টাকা দিয়ে দিয়েছি অলরেডি। আমি ডিএম কে অনুরোধ করবো টু টেক কেয়ার, 5 কোটি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে কি হয়নি? ক্যানিং এর ছেলেমেয়েরা বলুন তো, চলছে কি চলছে না? চলছে। বাদ বাকি যা টাকা লাগবে দেবো, কিন্তু ইমিডিয়েট 6 মাসের মধ্যে আমাকে স্টেডিয়াম রেডি করে দিতে হবে। কারণ ক্যানিং এর ছেলেমেয়েরা সুইমিং এ মাস্টার, আর একটা ছোট্ট জমি আমি ডিএম কে দিতে জোগাড় করতে বলবো, অল্প, পরে সুইমিং একাডেমি আমরা প্রমোট করবো। আমার এখানে এত খেলোয়াড় আছে, তারা প্রত্যেকে একটা দায়িত্ব নেবে, কেন না? একদম নেবে। সুইমিং এ আপনারা জানেন, আমরা যদি ছেলে মেয়ে তৈরি করতে পারি, এরা গিয়ে পৃথিবী জয় করে আসে। এরা এত ভালো সাঁতার দেয়, এত ভালো সাঁতার দেয় এরা, সাঁতারে মাস্টার। শুধু ওদের দেখতে হবে ওরা যেন খাবার দাবারটা পায়, পেটে ফুডটাও তো দিতে হবে, পেটে ফুডটা দিতে হবে। বাড়ির জন্য চিন্তা করলে সে আর তাকে আর নার্চার করা যাবে না। এই যে অলিম্পিকে এখন দেখছেন 1, 2, 3 হচ্ছে কিছু কিছু, আমার সময় প্ল্যান করে যান যে সব জায়গায় 100টা হাতে নিয়ে আইটেম, হাতে নাও 15টা আইটেম, 15 আইটেম নিয়ে 15টাই যাও না, নার্চার করো, দেখবে একদিন তুমি জয়ী হবে। এগুলো শুরু হয়েছে। তাই কি ঠিক তুমি তখন ছিলেন, সামনা ছিল গত, আমরা সবাই জানি নিমাই দাদা, সেই সময় কতগুলো একাডেমি আমি করেছিলাম, স্পোর্টস যত একাডেমি, ফুটবল একাডেমি থেকে শুরু করে ক্রিকেট একাডেমি, সব আমার সময় করা। এবং তাছাড়াও আমি মনে করি যে এই স্টেডিয়াম 5 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কেন? যদি ইমিডিয়েট ওটা খরচা করে ডিএম সাহেবকে অনুরোধ করবো টু সেন্ড মি দ্য প্রপোজাল ডাইরেক্টলি। মদনকে কথা বলে নিয়েছি, বাদ বাকি যা টাকা লাগে আরো 2 কোটি রেডি আছে। প্রজেক্টটা কত কোটি? আচ্ছা 8 কোটি 9 কোটি যদি হয় ইটস ওকে। ঝাড়গ্রাম 4 মাস আগে কমপ্লিট করে দিয়েছি স্টেডিয়াম। প্রজেক্টের কস্ট যদি আর 5 পেয়ে গেছে, 2 রেডি আছে 7, আর 1 কোটি দিতে আমার 1 সেকেন্ড লাগবে। বায়ুটি থাকুক না, এখানেও হবে। তাল দিতে ওটা দেখে নেবে এগুলো চলছে সব একসাথে, টাকা নিয়ে পয়সা নিয়ে দেখছেন তো, তার মধ্যে করছি। তো আমি আপনাদের 100 দিনের কাজ বললাম, এটা বললাম। ক্যানিং এ কেন আমরা আইটিআই করছি জানেন? আমার এখানে ঘুটিয়া শরীফ আছে, এক একটা জায়গায় এক একটা বিশ্বস্ত জিনিস আছে। ঘুটিয়া শরীফ আপনাদের আমি ডাবল লাইন করে দিই, ঘুটিয়া শরীফ পর্যন্ত লাইন টানা, এই সাগরকে যুক্ত করা, কাকদ্বীপ নামখানা সব কিন্তু আমি করে গেছি। লক্ষ্মীকান্তপুর নামখানা 10 বছর পরেই ছিল, যেমন দীঘা 3 লোকের মতো, হাওড়া বড়বাজার টোটালটা করে দিয়ে গেছি, রেলের কিছু বাকি নেই।
একটা করব আমি, অনেক টাকার দরকার পিপিপিতে, ওটা আমার যেটা প্ল্যান আছে যে আমি একদম সাগরে, যেমন আমাদের দুটো পোর্ট হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে চাকরি হবে, একটা রসুলপুরে হচ্ছে মেদিনীপুরের বর্ডারে, আর একটা ডিপ সি পোর্ট, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি টু ক্লিয়ার দ্য প্রজেক্ট। আর একটা আমি মনে করি সাগরের যে বিচটা আছে, আমি ওখানে লোক পাঠাচ্ছি ইমিডিয়েট দেখতে, অলরেডি ঘুরেও গেছে কেউ কেউ, লোক কিন্তু আছেন এখানে। আর একটা দীঘা তৈরি হবে, অনেক হোটেল তৈরি হবে, অনেক দোকান তৈরি হবে, অনেক চাকরি হবে, ওখানে ব্যবসা হবে, দারুণ ভাবে হবে, কেউ এতদিন ওটা দেখেনি তাকিয়ে। আমি আগের বার ইচ্ছা করে সুন্দরবনে গিয়েছিলাম সজনে খালি দেখতে, পাখিরালয় দেখতে, বকখালি দেখতে, ঝড়খালি দেখতে, গদখালি দেখতে। আবার আসার সময় মনটা খারাপ হয়ে গেল, মরিচ ছাপিটাও দেখে এসেছি। তাই বন্ধু মনে রাখবেন যে এইসব জায়গাগুলো নিজে চোখে না দেখলে হয়। অলরেডি আমাদের ঝড়খালিতে প্রায় ডিএম সাহেব, ঝড়খালি 100 একর জমি আমরা করছি তো ইকো ট্যুরিজম প্রজেক্ট। ইকো ট্যুরিজম প্রজেক্ট হচ্ছে ঝড়খালিতে, আমি দেখে এসেছিলাম, গভর্নমেন্টের জায়গা ছিল এবং সেটা অলরেডি কাজ শুরু হবে। সুতরাং এইভাবে সবটাই আমরা করব। আমি আপনাদের কাছে বলি, ওবিসি রিজার্ভেশন বিল আমরা পাশ করে দিয়েছি। আমি মাননীয় রাজ্যপালকে বলেছি ওটা ইমিডিয়েট পাঠিয়ে দিতে, তাহলে সংখ্যালঘুরা ওবিসির মধ্যে 17% যেটা ছিল, শুনুন, যারা পলিটিক্স করবার জন্য বলে দেয়, আমি 4% করে দিলাম, যেমন অন্ধ্রপ্রদেশ করেছিল, তারপরে কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি এমন কিছু করব না যেটা মানুষের ক্ষতি হয়। 50% আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কনস্টিটিউশন, এর বেশি আমরা কস করতে পারবো না। তো সেটা তো অলরেডি হয়ে গেছে ওবিসি দিয়ে, আর তো বাকি নেই কিছু। তখন আমি কি করলাম, ওই বুদ্ধির ভয় একটু তুলসী পাতা, একটু ঘাস, সবুজ ঘাস, একটু ঈশ্বর আল্লাহর দোয়া দিলাম নিজে নিজেই। আমি রবি দিদিতে বললাম, তুমি আমাকে পথ দেখাও, কোন পথে গেলে আমরা বিশেষ করে এই কাজগুলো করতে পারি। এবং সেইটা করতে করতে বিশ্বাস করুন, আমরা ঠিক করলাম দুটো ফিল্ম সিটি বাংলায় হবে। সুন্দরবন অঞ্চল আবার নতুন করে সুন্দর করে, যাতে ওখানকার মানুষ ভালো থাকেন, তৈরি হবে। অনেক জায়গায় ট্যুরিজম আমরা করে দেবো। আর ট্যুরিজম তৈরি করে দেওয়া মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে। নৌকা কারা চালায়? মৎস্যজীবীরা কারা চালায়? কারা? এই যে একটা ছোট্ট কাজ আমরা মৎস্যজীবীদের দিচ্ছি, প্রায় 7,000 দেওয়া হয়ে গেছে। এবং যাদের ওই নৌকাটা, তাদের কাছে একটা আইডেন্টিফিকেশন থাকবে যে তারা ইন্ডিয়ান সিটিজেন এবং তাদের ঠিকানা। সুতরাং সে বিপদে পড়বে না যে চোর ডাকাত মানে ধরে নিয়ে গেল আর 4 বছর আটকে রেখে দিল জেলে। এটা তাদের জীবনের একটা ঠিকানা। আর একটা মনে রাখবেন, এগুলো কাজগুলো বড় নয়, কিন্তু কাজগুলো খুব টাচি কাজ, যা কাজ সেগুলো মানুষকে খুব সম্মান দেয়। ওবিসি রিজার্ভেশন 17%, আমি এমনি এমনি করিনি। আমি আগের বিলটা রাজ্যপাল পাস করেনি, হয়নি, মাত্র 34টা কাজ ঢোকানো ছিল। এবার বললাম, উনি খুব হাইয়েস্ট অফিসার, মানে খুবই এক্সপার্ট অফিসার, যে আপনি আমাকে বলুন কি করে এটা করা যায়। প্রথম দিন থেকে উনি আমাকে বললেন আমাকে একটা সার্ভে করতে হবে। আগের গভর্নমেন্ট সার্ভে করেনি, তাড়াতাড়ি করে শুধু রাজনীতি করবার জন্য বলে গিয়েছে, কাজ করেনি। আমি বললাম আপনি 1 বছর টাইম নিন, আই উইল বি ওয়েটিং ফর 1 ইয়ার, নো প্রবলেম। 1 বছরের মধ্যে সব সার্ভিট করে 91টা কাজ ঢুকিয়েছি। আপনাদের সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখো, আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা যেমন আছে, এই 17% মধ্যে আমরা একটা ক্যালকুলেশন করেছি। কেউ বলছে 13, কেউ বলছে 14, কিন্তু আমি বলছি 12-র বেশি সংখ্যালঘুদের রিজার্ভেশন হয়ে গেছে। কারণ আপনাদের যে 100% পপুলেশন, তার মধ্যে 91% পপুলেশনকে ঢুকিয়ে দিয়েছি। বাদ বাকি কি করবো, আমি হায়ার এডুকেশনেও জানতে বলেছি, যাতে আপনাদের ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, আইএস তৈরি হয়, আইপিএস তৈরি হয়, বাংলার সম্মান বোধ করে, তারা বিভিন্ন জগতে প্রতিষ্ঠিত লাভ করে। এই প্রথম আমাদের সরকার জেনে রাখবেন, হাইয়েস্ট পোস্ট যারা আইএস দের ইন্টারভিউ নেয়, আইপিএস দের নেয়, তাদের পিএসসি সেই কমিটির চেয়ারম্যান আমি নুরুল হককে করে দিয়েছি। জীবনে সিপিএম কেন, কংগ্রেসরাও কোনোদিন চিন্তা করতে পারতেন না। আমি যখন এসেছিলাম খোঁজ নিয়েছিলাম কত স্টাইপেন্ড পেয়েছে মাদ্রাসা বা স্কুলে, সংখ্যালঘু ডিপার্টমেন্টে বললো 3 লাখ। আমি বাড়াও বাড়াও বাড়াও। তখন আমাকে আবু হোসেন মন্ডল এখানে বসে আছে,
আমাকে বললো তবে কি আমরা হ্যাকটিক করবো? আমরা হ্যাকটিক কি প্র্যাকটিক্যাল বুঝতে চাইছি না। আমি চাইছি ও যদি 3 করেন আমি 8 গুণ বেশি করবো। আমি 24 লক্ষ করেছি। 24 লক্ষ, 3 থেকে 24, ক্যান ইউ ইমাজিন? হাসপাতাল, সবার ক্ষোভ আছে হাসপাতালে কিছু হয় না, ঠিকই তো? হাসপাতালগুলোকে ইকুইপ করতে হবে, টাকাটা আসবে তবে তো। আমরা ঠিক করেছি 35টা সুপার ফেসিলিটি হসপিটাল এখানেও তৈরি হবে। জায়গাগুলো আমি বলে দিচ্ছি পরে। তার আগে বলি, ক্যানিংয়েও একটা হসপিটাল আছে 100 বেডের, তাই তো? একটা হসপিটাল আছে তো 100 বেডের আছে কি? আমি জিজ্ঞেস করছি, 10 বেডের আছে। ইজ ইট 100 বেড অর 10 বেড? 100 বেড, তাই তো বলছি। 100 বেড আছে তো? সেখানে আইসিইউ নেই, আইটিইউ নেই, ব্লাড ব্যাংক নেই, কিছুই নেই। আমি আজকে বলে যাচ্ছি ডিএম সাহেব ডিপিআরটা করে ইমিডিয়েট পাঠান আমার কাছে, আপনি যখন যাবেন নিয়ে যাবেন। 100 এর জায়গায় আমরা বাড়িয়ে দিলাম 150, এবং এখানে আইসিসিউ হবে। এখানকার যে সাব ডিভিশন হসপিটাল, আইসিসিউ হবে এবং অন্যান্য রোগেরও সুবিধা থাকবে। আর একটা বলি, ওষুধ মানে চিকিৎসা করা, আমাদের সরকার কি করেছে জানেন? আজকাল গরিব মানুষ ওষুধ কিনতে পারে না, এত দাম বেড়ে গেছে, এত দাম বেড়ে গেছে। শুধু জীবনের দাম কমেছে আর সব দাম বেড়ে গেছে। আমরা কি করেছি আমাদের সরকার থেকে? মামাটি মানুষের সরকার, এই জন্য বলি সিপিএম করনি কেন? 34 বছর ছিল, মাথায় আসেনি? হিংসার রোগের কি কোনো ওষুধ আছে? এখন হিংসা করে বক বক করে বেড়াচ্ছে। কি করেছি আমরা? আমরা 35টা ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করছি। ক্যানিংয়েও কিন্তু একটা হবে, কারণ আমার গোসা বা বাসন্তী সন্দেশকারী লোকেরা সেই ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিনতে পারবে। আমি আগামীকাল পিজি হসপিটাল, কাল বাঁকুড়াও হবে, মেডিকেল কলেজ হবে, সব জেলা হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা একটা করে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করবো। ওই দোকান থেকে ওষুধ কিনবেন। তারপরে যদি কোথা থেকে আপনি কিনতে চান, পারেনি, অনেক লোক আছে, এগুলো তো টেন্ডারে হয়, যে পেয়েছে সে হয়তো করছে, যে পায়নি সে যদি নিজে একটু কনসেশনে করে অনেক লোকই যাবে। সুতরাং এটা নমিনেশন করছি। আমরা যেটা করেছি, আমাকে সবাই বললো, আমাকে আমার হেলথ ডিপার্টমেন্ট বললো, এটা আমি দেখি, যেটা বলুন চিফ মিনিস্টার ফ্রি অ্যান্ড ফেয়ার প্রাইসে যেটা মেডিসিনের প্যাকেজ। আমি বললাম আমি চিফ মিনিস্টারের নামটাকে সম্মান করি না, সরি, আমি কমনার থাকতে ভালোবাসি। লেট মি কনসিডার অ্যাজ এ কমনার। আমি মরে গেলে আমার নামে এইসব হবে, আমার মার নামে হবে, বাবার নাম হবে, এটা আমি বিশ্বাস করি না। লোকাল স্থানীয় মানুষদের মানে গর্বিত করতে হবে, এবং আমার নামে করবেন না, তাহলে আমি প্রথম ক্যান্সেল করে দেবো। প্রধানমন্ত্রী রোজগার যোজনা এরকম আছে অনেক, আমি নিজে করতে দিইনি। আমি নামিয়েছি ন্যায্য মূল্যে ওষুধের দোকান। ধরুন একটা ওষুধের দাম 100 টাকা বাইরে থেকে কিনতে গেলে, ভালো করে শুনে নিন, 100 টাকা বাইরে থেকে কিনতে গেলে, ভুল যেতে না বলি করবো, মনে আমার আছে, কিন্তু তার সত্ত্বেও এই জেলায় 5টা মাল্টি সুপার হসপিটাল হচ্ছে। তার মানে আর আপনাকে ওই কি যেন বলে ত্রিবান্দ্রম অথবা ভেলোর অথবা এমসে যাওয়ার দরকার নেই, সব ট্রিটমেন্ট এখানে পাবেন। এই 5টি হাসপাতাল হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল, 3 বছরের মধ্যে টোটাল কমপ্লিট হবে। সেগুলো হচ্ছে এমআর বাঙুর জেলা হাসপাতাল, বারুইপুর মহকুমা হাসপাতাল, কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতাল ও গার্ডেন রিচ মহকুমা হাসপাতাল। 5টা সুপার ফেসিলিটি গেলেই আপনি পেয়ে যাবেন, নিজের মতো করে চিকিৎসা করতে পারেন। এছাড়াও জেনে রাখবেন যে আমরা আরো অনেক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেখানে ছিল, অনেক জায়গায়, আমি আর নাম বলছি না যেহেতু অনেক প্রজেক্ট আছে, সময় কম বলে, এগুলো তো হবে। সেই লাঙ্গলবাড়িয়া থেকে শুরু করে পাঁচগাছিয়া থেকে শুরু করে বারুইপুর, কাকদ্বীপ মঠ, অনেকগুলো আছে, সেগুলোকে অলরেডি টাকাও দেওয়া হয়েছে আপগ্রেডেশনের জন্য। এছাড়া আরেকটা জায়গা আমি টাচ করে দিয়ে যাই, যেটা ছাত্রছাত্রীরা, যুবকরা জানতে পারে। বারুইপুরে একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে, আপনারা জানেন তো, জায়গার ব্যাপার দরকার আছে, সেটা ওটা বলেই করে গিয়েছিল, কাজটা আমরা শুরু করেছি। এখানে আমার যে চাকরির পসিবিলিটি আপনাদের আমি বলি, বিমান ব্যানার্জি, নির্মল মন্ডল, তারা আছেন এখানে, সবাই আছে। বারুইপুরে কি করছি আমরা শুনে রাখুন, বারুইপুরের সার্জিক্যাল যন্ত্রপাতির ক্লাস্টার হবে 5 কোটি টাকা ব্যয়ে, কাজ শুরু করা হয়ে গেছে। 5000 লোকের এখানে কর্মসংস্থান ইতিমধ্যেই হয়েছে। এছাড়াও আমার বজবজে ঋষি এমব্রয়ডারি ক্লাস্টার 32,000 মানুষের সাথে কাজে যুক্ত হবে। মগরাহাটে রূপোর সুস্থ কাজে, রূপার সূক্ষ্ম কাজ, না রাবার, এই দাও জরিপ,
হ্যাঁ, রূপার জরির কাজ ছোট ছোট করে লেখা আছে না, রূপার জরির কাজ। এটা আমার দিয়েছে ধার, এটা জাস্ট রিডিং ক্লাস। চোখে আমার মেরেছিল জানেন তো, গার্ডেন দিচ্ছে, আমার চোখে এডমা হয়ে গেছিল, অপারেশন হয়েছে দুটো চোখে। মগরাহাটের রূপার সূক্ষ্ম কাজের ক্লাস্টার প্রায় 3000 মানুষের সাথে যুক্ত হবে আর 190 কোটির কেনা বেচা হবে। বারুইপুরে আতশবাজির ক্লাস্টার প্রায় 2500 মানুষের সাথে যুক্ত হবেন, 400 কোটি টাকার কেনা বেচা হবে। বারুইপুরে ধূপবাতির ক্লাস্টার, আমি কি রাজধানীর মতো বড় করে ফেলছি? আমার সাংবাদিক বন্ধুরা প্রিন্ট মিডিয়া লিখতে পারছে না, আর একবার বলি, থ্যাংক ইউ। বারুইপুর লিখে এখন সার্জিক্যাল ক্লাস্টার তো আপনাকে বলেই দিচ্ছি, লিখুন এখানে 5000 লোকের কর্মসংস্থান অলরেডি হয়ে গেছে, 5 কোটি টাকা ব্যয়। বজবজে জরি ক্লাস্টার 32,000 মানুষের এখানে কর্মসংস্থান হবে। মগরাহাট রূপার সূক্ষ্ম কাজের ক্লাস্টার 3000 মানুষের সাথে যুক্ত হবেন এবং বছরে প্রায় 190 কোটি টাকা কেনা বেচা হবে। বারুইপুরে আতশবাজির ক্লাস্টার 2500 মানুষের সাথে যুক্ত হবে এবং 400 কোটি টাকার কেনা বেচা হবে। বারুইপুরে ধূপবাতির ক্লাস্টার 50,000 মানুষ এখানে যুক্ত হবে, কর্মসংস্থান পাবেন এবং 135 কোটি টাকার কেনা বেচা হবে। এগুলো সব দূরে করা হচ্ছে। এছাড়াও 430টি ছোট উদ্যোগকে 35 কোটি টাকা দেওয়া হয়েছে, যাতে 4000 লোকের কর্মসংস্থান হবে। 699টি ছোট উদ্যোগকে অনুমোদন দেওয়া হবে আরো, যাতে আরো 56 কোটি টাকা এবং 8000 মানুষের আরো কর্মসংস্থান হয়। আমি ডিএম সাহেবকে একটা কথা বলবো, তাছাড়া আমি আগে বলিনি। আসুন না মিনা, যেখানে আসুন না, এটা আসুন। এই নিগম সাহেব, সরি, মিনা তো আমার এতে আছে বর্ধমানে। বলছি পর্যটনে আমরা গঙ্গাসাগরে 12 কোটি টাকা ব্যয় 20টি কটেজ সহ 100টি বেডের এক টুরিস্ট লজ তৈরি করা হচ্ছে। আজকে তার শিলান্যাস করা হলো, কারণ সাগরে গিয়ে থাকার জায়গা ছিল না কারণ। এটা আমরা সাগর দ্বীপে করছি, আমরা যেমন তারাপীঠের কাছে রামপুরহাটেও একটা করছি, আমরা সমুদ্রগড়েও একটা করছি। রামগঙ্গাতে 2 কোটি টাকা ব্যয় আরেকটি গেস্ট হাউস তৈরি করা হচ্ছে, তার শিলান্যাস হয়েছে। বকখালি, ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপকে কেন্দ্র করে 5 কোটি টাকা ব্যয়ে একটি সার্কিট ট্যুরিজমের কাজ চলছে। সজনেখালিতেও ইকো ট্যুরিজমের কাজ চলছে। না, আমি ডিএমকে আগে ছেড়ে দিই। আমি ওনার কাছে একটা কথাই বলবো, যে এই যে ক্যানিং, গোসাবা, বাসন্তী, সন্দেশখালী ট্যুরিজমটা হচ্ছে, কিন্তু এইসব জায়গাতেও কিন্তু আমরা কিছু ক্লাস্টার তৈরি করতে পারি। জাস্ট সি, ল্যান্ড তো আমার কাছে যা জমি আছে, আমার ভেস্টেড ল্যান্ড যা আছে, বা রোড ডিপার্টমেন্টের জমিও তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। সুতরাং আপনি ক্যানিংয়েও 2-3টে করে দিন, ক্যানিং ইস্ট, ক্যানিং ওয়েস্ট। ওই যে জামতলা কি সব জীবনতলা সারাক্ষণ মারপিট করে, নিজেরাই মারপিট করে, আবার নিজেরাই ঝগড়াঝাটি করে। এটা আমার পছন্দ না, আমি কাজ করতে চাই। আপনি জীবনতলা দেখুন, ভাঙর দেখুন, ক্যানিং ইস্ট, ক্যানিং ওয়েস্ট দেখুন। আর বাসন্তী, গোসাবা, সন্দেশখালী ওটা ট্যুরিজম আছে, তা সত্ত্বেও এখানকার ছোট ছোট গাছের পাতা দিয়ে, গাছের ডাল দিয়ে অনেক কিছু হতে পারে। ভাবুন এগুলো, এবং ভেবে আবার মেডিকেল প্ল্যান্টের সুযোগ আছে কিনা সেটাও দেখে নিন। হ্যাঁ, একটু দেখে নেবেন। কেমন? সরি, আই ডিস্টার্ব ইউ, সরি নিগমজি। এখানে 67 মাধ্যমিক স্কুলকে আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক, সামনে পরীক্ষা আসছে, আমার অনেক অভিনন্দন থাকবে আমার ছোট্ট ছোট্ট ছাত্রী বন্ধুদের, যারা 11 ক্লাস, 10 ক্লাস এবং উচ্চ মাধ্যমিক দেবেন, গ্রাজুয়েশনেরও পরীক্ষা দেবেন। আগাম অভিনন্দন থাকবে, তারা খুব ভালো রেজাল্ট করুন। সাগরদ্বীপের অধিকাংশ মানুষ পান পাতা, তরমুজ, কাঁচা লঙ্কা ইত্যাদি সবজির চাষ করে, কিন্তু তাদের বড় সমস্যা, নদী পেরিয়ে মূল এলাকায় যেতে হয়, নদী পেরিয়ে তবে বাজার এলাকায় যেতে হয়। এবং এই লটের মধ্যে এবার থেকে কচুবড়িয়া সঙ্গে কাকদ্বীপের 8 নম্বর লটে, সেই জন্য আমরা সকাল 11টা থেকে বেলা 1টা যোগাযোগ করে দিচ্ছি। মানে যারা ওই নদী পেরিয়ে সব সবজি নিয়ে যায়, ফিরতে পারে না, নষ্ট হয়ে যায়। এবার থেকে কচুবেড়িয়ার সঙ্গে কাকদ্বীপের 8 নম্বর লটের মধ্যে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত চলবে। সাগরদ্বীপের মানুষ এছাড়াও মানে যাতায়াত করতে পারবেন নদী পেরিয়ে, এবং তারপরে আবার বিকেলে লঞ্চ চালানো হবে। এই লঞ্চে আমি চাই শুধু আমাদের যারা সোনার চামচ জন্মগ্রহণ করেছি, আমি করিনি অবশ্য, কারণ আমি আমাকে দিয়ে বলি সবসময়, চ্যারিটি বিগিনস এট হোম। আমরা লঞ্চে চলবো আর গরিব মানুষ চলবে না, তাটা কি হয়? বিকেলে দেবো লঞ্চ আর সকালে দেবো আমরা নৌকো। তাতে কি হবে? এখানকার চাষিজীবী ভাই বোনেরা তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা করতে পারে। আপনারা জেনে রাখবেন, এখানে আমাদের লঙ্কা চাষ খুব ভালো হয়। জানেন, বিজয়ী টিমের যে ছেলেটি ক্যাপ্টেন ফুটবল টুর্নামেন্টের,
বলুন তো কাঁচা লঙ্কার চাষ সবচেয়ে বেশি কোথায় হয়? জোরে বলতে হবে। ঠিকই, সেই জন্যই আমরা এখানে কতগুলো প্রজেক্ট তৈরি করে দিচ্ছি। প্রজেক্টটা কি? প্রজেক্ট হচ্ছে সুন্দরবন এলাকায় লঙ্কার চাষের জন্য। জানেন তো, একবার লঙ্কার দাম বাড়লো, তখন আমি সাবজেক্টটা জেনেছিলাম, কারণ প্রতি 7 দিন অন্তর আমি বসি। হলদিবাড়ি আর হচ্ছে আমার দক্ষিণ 24 পরগনার সাগর, এইসব বাসন্তী, গসবা, সন্দেশখালী সব এলাকায় কাঁচা লঙ্কার চাষ হয়। আর কোথাও হয় না, এগুলো একটু মাটির ব্যাপার আছে। সেই জন্য আমরা এখানে কি করব? আমরা এখানে কাঁচা লঙ্কা চাষের জন্য 100টি গ্রিন হাউস, মানে সবুজ ঘর তৈরি করে দিচ্ছি। তার মধ্যে 45টা হয়ে গেছে। অর্থাৎ জাল টাল দিয়ে ঢাকা থাকে, সেগুলো বর্ষাতেও নষ্ট হয় না, রোদ্দুরেও নষ্ট হয় না। অথচ চাষি ভাইরা আরো বেশি লঙ্কা তৈরি করুন, কারণ লঙ্কা খেতে সবাই ভালোবাসে। আমরা এই লঙ্কা কাণ্ডের লঙ্কা ওই রাবণ যুদ্ধের চাই না। আমরা এই লঙ্কা কখনো আচারে খাই, কখনো মুড়িতে মেখে খাই, কখনো তরকারিতে দিয়ে খাই। লঙ্কাটা আবার ক্যালসিয়াম আছে, জানেন তো? সুতরাং লঙ্কা আমরা খুব ভালোবাসি। এছাড়াও সামুদ্রিক ঝড়ে পান বরজের প্রচুর ক্ষতি হয়, তাই তো? আমি গ্রামে গ্রামে ঘোরালো, পানের বরজ কেউ ছোঁয় না, মানে পুরো এনা থাকা সত্ত্বেও ছোঁয় না। সেই পানের বরজ, সেই পানের বরজের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা 204টি শেড নেট হাউস তৈরি করে দিচ্ছি দক্ষিণ 24 পরগনায়, যাতে পানের বরজ সায়েন্টিফিক কায়দায় যাতে তাদের অনিষ্ট না হয়। আমরা এছাড়াও ধরুন এই যে চাষিদের জন্য আমরা প্রায় 30,000, এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে 30,000 এই সবজি ভ্যান দিচ্ছি। যে লোকটা ফসল তুলে নিয়ে আসে, মাথায় করে খুব কষ্ট হয়, এবং ফসল তুলবে যে ট্রে, সেই ট্রেটাও আমরা দিচ্ছি। এবং এগুলো জেনে রাখবেন, বিনা পয়সায় পাবে তো। এগুলো সবজি তো বিনা পয়সায় করা হয়েছে, কৃষক ডিপার্টমেন্ট থেকে বিনা পয়সায় করা হয়েছে। দে ওন্ট গিভ দ্য মানি ফর দিস। এটা আমরাই নতুন কৃষি দপ্তরে করেছি। এর জন্য আপনাকে টাকা দিতে হবে না, আপনি পেয়ে গেলেন। এরপরে তো আমি আরো কোদাল থেকে শুরু করে যেগুলো লাগবে সেগুলোও ব্যবস্থা করব, কারণ আমি চাই ছোট ছোট কাজ কিন্তু লোকের খুব কাজে লাগে। এছাড়াও মনে রাখবেন, এই সব জায়গার সমস্ত কাঁচা লঙ্কা, তারপরে ওই যে বললাম গ্রিন হাউসটায় সামুদ্রিক ঝড়ে পানের ক্ষতি হয়। তরমুজ থেকে একটা ফুড প্রসেসিং জোন আমি অলরেডি কথা বলেছি। নিগম সাহেব, প্লিজ টক টু বাচোয়া। I have already instructed to prepare a DPR for the তরমুজ রস and all this। আমরা এটা করতে পারি এখানে। বারুইপুরে যেমন ফুড প্রসেসিং আমাদের হচ্ছে, তেমনি এখানেও একটা বড় ক্লাস্টার হতে পারে, যেখান থেকে তরমুজের এখানে চাষ খুব বেশি হয়, সেই জন্য তারাও যাতে পায়। এইভাবে আমি আপনাদের বলি যে আপনারা আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু কাজ আমরা করছি এবং কাজ আমরা করে যাব। আমি ইতিমধ্যেই 7-8 লক্ষ লোকের চাকরির সুযোগও করে দিয়েছি। আপনি দেখবেন আপনার চোখের সামনে কয়েকটি ছেলে বসে আছে, দেখুন পেছনে। বাবু, তোমরা একটু চলে এসো তো, গ্রিন পুলিশ, গ্রাম পুলিশ চলে আসুন তো, জাস্ট একটু দেখাতে চাই, আসুন না। আমি আপনাদের আসতে বলছি। আমি বাসুদেব ব্যানার্জি, নপরাজিতা এবং সুরজিৎকে অনুরোধ করবো ওদের আমার সামনেটা আনবার জন্য। কয়েকজন নেতা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টিভিতে সেজে বুঝে বসে মশওয়ারা পায় আর বলে গভর্নমেন্ট নাকি কাউকে চাকরি দেয়নি। এরা জিজ্ঞেস করুন এরা কারা? তো বাইরে থেকে নিয়ে এসছে, দার্জিলিং থেকে এখানে এসে চাকরি করছে কেন? গ্রামের ছেলে। জিজ্ঞেস করুন তো এরা কয়েকজন এখানে এসছে, আমি রংটা দেখেছি বলে আমার। হু আর দিস পিপল? চলে এসো, চলে এসো, সব চলে এসো। গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ বোথ কাম। চলে এসো, চলে এসো। সবকিছু এখান থেকে র্যালি করে শুধু ঘুরে যাবেন, দেখতে দিন ওদের চাকরি হয়েছে কি হয়নি। হয়েছে কি জাস্ট আপনারা ঘুরে চলে যান, জাস্ট একটা মার্চ করে চলে যান। ওয়েলডান, থ্যাংক ইউ। ভালো, ওরা ট্রেনিংও করেছে খুব ভালো। ব্যাস আপনারা করতে করতে চলে যান, মার্চ করে চলে যান, তো লেফট রাইট করতে করতে চলে যান, শরীর ভালো থাকবে। কি এরা কারা? চাকরি হয়নি, এরকম চাকরি অনেক হয়েছে, জেনে রাখবেন। এটা ঠিক। আমি বলেছিলাম 5 বছরে 10 বছরে, এই 5 বছরে আমরা 10 লক্ষের মতো সব মিলিয়ে করে দেবো। তো 1 বছরেই তো আমি 2 লক্ষ সরকারি প্রায় এবং বেসরকারি 8-10 লক্ষ হয়ে গেছে। সুতরাং এরা কারা? এরা তো আপনাদের ঘরেরই ভাই বোন, গ্রামের ছেলে। তারা গ্রামকে ভালোবাসবে, আপনাদের বিপদে আপদে পাশে দাঁড়াবে। এরকম কি? আমি দেখালাম এই কারণে। এরা কারা? 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি। 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 সরকারি চাকরি, 1 লক্ষ 60,000 বেসরকারি চাকরি, 1 লক্ষ 60,000 স
মাথায় রাখবেন বন্ধু, আমাকে বেশি চ্যালেঞ্জ করে লাভ নেই। আমি ডকুমেন্টেশন নিয়ে কথা বলি। উইদাউট ডকুমেন্ট যদি কখনো আমার একটু সন্দেহ হয়, আমি সম্ভবত বলে দিই। এবং একটা দুটো আমার সন্দেহ ছিল বলে আমি ডিএম কে জিজ্ঞেস করে নিলাম। কাজে আমার মনে হয় আর বেশি দেরি করা যাবে না, কারণ যারা লঞ্চে, অবশ্য ক্যানিংটা আপনাদের তো রেগুলার যাতায়াত। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা আপনাদের দেখালাম, সব জায়গায় যাবেন আমি দেখাবো। 1 লক্ষ তো টিচারই নেওয়া হচ্ছে। প্যারা টিচার, পিটিটিআই ভবিষ্যৎ ছন্দ হয়ে গেছিল। পিটিটিআই তো বন্ধ হয়ে গেছিল কলেজগুলো, আমরা নতুন করে চালু করে দিলাম আবার। এবং যারা এই পরীক্ষা দেওয়া পর্যন্ত, পাশ করা পর্যন্ত লিস্টে থাকবে, আমি যখন সরকারি চাকরি নেব প্রাথমিক শিক্ষা কেন্দ্রে, আমি তখন 10% প্যারা টিচার আর পিটিটিআই কেও নিতে নিতে ফেস বাই ফেস তাদেরও করে দেবো। আর একটা বড় কাজ করেছি, কি বলুন তো, এমএসকে এসএসকে। জানেন আমার কাছে একটা ইনফরমেশন এসছে, প্রায় 100 কিছু স্কুল আছে, ছাত্র নেই, শুধু মাস্টার টাকা পায়, একটাও ছাত্র নেই। তাও ভিন্ডিকটিভ নই, আমি মনে করি মার্জার করে যেমন করে ওকে আমরা প্রকৃত জেনে রাখো। গতকাল আমরা ক্যাবিনেট মিটিং এ এমএসকে এসএসকে 17,000 স্কুল তাদের কিন্তু সংসদের আন্ডারে নিয়ে এসেছি। সুতরাং সেখানকার ছেলে মেয়েরা মর্যাদা পেয়ে পরীক্ষা দেবে এবং সেখানকার টিচাররাও মর্যাদা পাবে। তাদের কোনোদিন প্রমোশন ছিল না, সেই পঞ্চায়েত কর্মীদের প্রমোশন ফাইলও আমি রেডি করে দিয়েছি, তার কারণ আমি চাই এটা করতে হবে। এইভাবে অনেক কাজ আছে। আজকে আমি আপনাদের বলি, আমরা 40,000 গ্রামের মেয়েদের 9, 10, 11, 12 40,000 মেয়েদের সাইকেল দিচ্ছি। আর মাদ্রাসা বা সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকেও আমি চালু করেছি 30,000 আরো, তাহলে 40 আর 30 70,000 সাইকেল। আর সংখ্যালঘু দপ্তরের টাকা তো আমার সময় আমি 73% বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখেছেন হজ হাউসের জন্য, নতুন হজ হাউস হচ্ছে 57 কোটি টাকা খরচা করে। রাজারহাটে জমি দিয়েছি আরো 5 কোটি, 5 একর, সে দাম ধরেনি। আমরা আলিয়া ইউনিভার্সিটিকে জমি দিয়েছি 20 একর। মুর্শিদাবাদের ইউনিভার্সিটির কাজ চালু করে দিয়েছি। মনে রাখবেন, একটা জায়গায় কম্পিটিশনে পারেনি বলে কাগজে একটা খবর হয়েছিল যে পুলিশ কনস্টেবলে 1% মাত্র মুসলিমরা পেয়েছে। বন্ধু, তখন তো রিজার্ভেশনটা হয়নি, ওটা কম্পিটিশনের পরীক্ষা। এখন তো কিন্তু আপনার রিজার্ভেশনটা যখন হয়ে গেল, ওবিসি 17-এর মধ্যে 12 তো আপনি এমনিতেই পেলেন। তা সত্ত্বেও জেনে রাখুন, আমি একটা ফিগার কোট করছি, এনিবডি ক্যান চ্যালেঞ্জ টু মি। হোমগার্ড নেওয়া হলো কলকাতা পুলিশে, জানেন সংখ্যালঘুদের পার্সেন্টেজটা কত? সম্ভবত 1,198 জন, এবং 19.2% তারা পেয়েছেন তাদের চাকরিতে সুযোগ। আর সিপিএম এর আমলে 1% ছিল। কয়েকটা নেতা বেরিয়ে গিয়ে ইলেকশন আসলে ব্ল্যাকমেল করে শুধু বলে সংখ্যালঘু তোমাদের কিছু হচ্ছে না। তারা কারা? তারা নিজের জীবন ছাড়া কখনো গরিব ছেলে মেয়েদের দেখে? এই যে ছেলে মেয়েগুলো লোন দিলাম কেন জানেন? আইএস আইপিএস মাইনরিটিসরা যাতে বেরোতে পারে তার জন্য ট্রেনিং চালু করা হয়েছে। তাদের টাকা পুরো গভর্নমেন্ট দিচ্ছি, আমরা বিদেশে পাঠাচ্ছি। সে আইএস হোক, সে আইপিএস হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে প্রফেসর হোক, আমরা টাকা দিয়ে শুরু করেছি। জেনে রাখবেন, হয়তো কিছুই পারিনি, কিন্তু আমার ওয়াকফ বোর্ডের পক্ষ থেকেও আমরা আমাদের ইমামদের মুয়াজ্জিনদের খুবই সামান্য, কিন্তু আমরা একটু সম্মান দিচ্ছি, নাথিং এলস। এর জন্য আমি গর্ববোধ করি না, এর জন্য আমি বলি আমি গর্বিত। উর্দু একাডেমি আমি বলেছিলাম, যেখানে 10% উর্দু স্পিকিং আছে করে দেবো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিয়েছি, অলরেডি করে দিয়েছি। একটা কাজ দেখাতে পারবেন না যেটা বাকি আছে। ম্যানিফেস্টো বলেছিলাম 17টা ক্লাস্টার করবো, আর এখন আমার 48টা ক্লাস্টার রেডি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, আমার রেকর্ড কিন্তু আমিই ভাঙি, জেনে রাখবেন। আমার রেকর্ড অন্য কাউকে ভাঙতে দিই না। এটা হচ্ছে আপনাদের মনুষ্যত্বের মহানুভবতা। আমরা নিজেরা করবো, আবার নিজেরা আরো বেশি করে কম্পিটিশন করে আমরা নিজেদের রেকর্ড ভাঙবো, এটা আমাদের কাজ। তাই মনে রাখবেন, আজকে সরি আমি একবার নামগুলো বলে দিই, আমি ভুলে গেছি বলতে। আমার সাথে আমার জেঠুয়া সাহেব, মুকুল রায় সহ, আমি খেলোয়াড়দের নামগুলো বলছি, সব এমএলএরাই আছে। মন্টু গিয়াসুদ্দিন মিনিস্টার, গৌরাঙ্গ ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, বিদেশ বোস, মানু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রয়, শ্যামল ব্যানার্জি, উলগাথন, প্রশান্ত ব্যানার্জি,
নিমাই গোস্বামী, চুনি গোস্বামী, প্রসূন ব্যানার্জি, শান্তি মল্লিক, নিখিল নন্দী, কন্তন দত্ত, কৃষ্ণেন্দু রয় এবং আরেকজন তো এসেছিল না, তুমি এটা ভুলেছ, শেখ নাজিমের নাম, শেখ আজিম বলো, ভুলে গেছো লিখতে। আর একটা নামও শান্তি বলে দিয়েছে, আর একটা নাম প্রশান্ত। সবার কমপ্লিট তো, কারো বাদ দিইনি তো? প্লাস আমার সাথে আজকে আমার ডিএম, এসপি, হোম সেক্রেটারি, আসলে আমি একটু আলাপ করে দিই। আসুন হোম সেক্রেটারি বাসুদেব ব্যানার্জি, আমি একটু আলাপ করে দিই আপনাদের এখানে কারা কারা এসছেন। দেখুন, আপনাদের গুরুত্ব দেন বলে তো এসছেন। বাসুদেব ব্যানার্জি আমাদের হোম সেক্রেটারি। হ্যাঁ, আগে ডিজি ছিলেন কখনো এখানে। আচ্ছা, নপরাজিতা বাবু, উনি আমাদের ডিজি পুলিশ, কারণ পুলিশের সাথে খেলাগুলো তারা অর্গানাইজ করেছে। এবার তখন সুরজিৎ আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার, তারাও এসছে। আমি ডিএম সাহেবের সাথে আলাপ হয়েছে, তবুও আমি একবার মিস্টার নিগমকে আসতে বলবো অফিসিয়ালি। নিগম সাহেব আমাদের ডিএম, ভেরি এফিসিয়েন্ট অফিসার। আমার এসপি পারভিন, পারভিন কোথায়? নিশ্চয়ই ডিউটি করতে গেছে নিচে। এসছে পারভিন, ও একটু সাবমিসিভ বাট খুব ভালো কাজ করে। আমাদের সাথে আছে এডিএম, ডিএসপি, এসডিও কেউ আছেন যারা স্টেজের কাছাকাছি আছে? চলে আসুন, চলে আসুন। সুন্দরবন অথরিটি কে আছেন? তুমি আছো সুন্দরবন অথরিটি। এডিএম আছে, এসো এক সেকেন্ড, জাস্ট নিজেদের নাম এন্ড পরিচয়। আমি অনুরাগ শ্রীবাস্তব, এডিএম ডেভেলপমেন্ট, দক্ষিণ 24 পরগনা। আমার নাম রত্নাকর রাও।